এখনকার ভিডিওটা অবশ্য করেই মারিয়াকে নিয়ে কথা বলছি। যারা বলো যে পিয়া কল্পনা, বিশেষ করে পিয়া ছাড়া গতি নেই, চুপ, পিয়া ছাড়া গতি নেই, এই ভিডিওটা তাদের জন্য। দয়া করে তারা যদি দেখো, যারা এই কথাগুলো বলো, তারা একটা ছোট্ট করে কমেন্ট করে যেও। আমি জানি তোমরা করবে না, প্লাস দেখবেও না, তোমাদের ওই রিলেটেড ভিডিওগুলোই দেখতে ভালো লাগে। তোমরা যাও, যে দেখি কীরকম বলছে, এবং দেখার আগেই একটা কিছু কমেন্ট, একটা কিছু করে দিয়ে যাই, বুঝতে পেরেছো তো? সকালবেলা কল্পনাকে নিয়ে যে ভিডিওটা করেছি, সেটার উত্তর আমি সেটা নিয়ে একটা ভিডিও করব, তবে আজকে নয়। 2 থেকে 3টে ভিডিও করা আমার জন্য অসম্ভব হয়ে যায়, 2 দেওয়াই অসম্ভব হয়ে যায়। 3টে ভিডিও এর আগে একদিন না 2 দিন দিয়েছিলাম, আগের দিন একটা করে গেছিলাম। আমার ভীষণই প্রবলেম হয়েছিল, আমার পক্ষে অসম্ভব। তো আজকে দেবো না ওটা, ওই ভিডিওটা হয়তো আমি কালকে করব। এখন আমি মারিয়াদের নিয়ে কিছু কথা বলবো। একটু ডিস্টার্ব হয়ে গেল, যেই ভিডিও করতে বসি আমার ওই মোটা বিড়ালটা ম্যাঁ 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 করে, কেন বলো তো? ওভাবে আমি কথাগুলো ওর সাথে বলছি। ও যেহেতু সবার সাথে মারামারি করে, তাই ওকে একটুখানি এই ঘরে নিয়ে আমি আটকে ভিডিওটা করি। আর স্টার্ট করলেই ওভাবে এই বুঝে আমার সাথে বক বক করছে, ওই জন্য ও আমার সাথে বক বক করতে থাকে। তো এই সমস্তদের প্রেশার বেশি পড়ে গেছে আরও। বাইরের কাজ, ঘরের কাজ তো থাকে প্রচুর। সেই জন্যই হয়তো সব ভিডিও দেখে উঠতে পারি না, সব বিষয় নিয়ে কথা বলতেও পারি না। তাই মারিয়াদের ভিডিওটা কন্টিনিউ ফলো করছি, এবং অনেক কিছু বলার আছে। কন্ট্রোভার্সি চাইছে, চিন্তা করতে পারো কি বলবে? বলতে গেলেই খারাপ। বাচ্চা কোলে নিয়ে দুধ খাওয়াতে সে কন্ট্রোভার্সিয়াল কমেন্টসের উত্তর দিচ্ছে। আমি বলেছি না, মানে ওরা শুধরাবে না। যতই মানে এখন বাচ্চা হোক, ওদের জন্য সিম্প্যাথি থাকুক, যাই হোক, সিম্প্যাথি আছে, ওদেরকে তো সেই জায়গাটা রাখতে হবে। বাচ্চা কোলে নিয়ে আমি যেটা বলেছি, সবসময় একটা মাতৃত্ব ভিতর থেকে আনতে হয়, যে এটা আমার বাচ্চা, আমি মা, ওকে দুধ খাওয়াচ্ছি, এবং সবসময় ভালো ভালো চিন্তা করতে হয়। তাতে বাচ্চার উপর নেগেটিভিটিটা ছড়ায় না। ও বাচ্চাকে দুধ খাওয়াতে ওইটুকু সময় ভিডিও না করলেই নয়, ওইটুকু সময় ও কমেন্টসের ভিডিও বলেনি অবশ্য, ভিউয়ারদের কোশ্চেনের রিপ্লাইটাই দিতে গেছে, আর দিয়ে যাচ্ছে আর কি। অনেক কিছু কথা বললো। অনেকেই এখন এই সমস্ত নিয়ে ট্রোলিংয়ের শিকার হচ্ছে। কিছুদিন আগে দোলা, তোমরা সবাই জানবে, প্রিয়স্মিতার যা দোলা, ওদের একটা বেবি হলো, এবং একটা ফটোশ্যুট করেছে, সব কিছু ঠিক আছে, মেকআপ করিয়েছে, এবং ওকে প্রচুর মানে এই ট্রোলিংয়ের শিকার, নেগেটিভিটির শিকার ওকে হতে হয়েছে, রোস্টিংয়ের শিকার। কারণ অত ছোট বাচ্চার সামনে ক্যামেরা নিয়ে গেছে। এবার ও বলছে আমার বাচ্চা, আমরা সব কিছু বুঝি, আমরা ভালো বুঝি, তোমাদের জ্ঞান দিতে কে বলছে? তোমরা এই ধরনের কমেন্ট কেন করছো? আমার বাচ্চার থেকে তোমাদের দরদ বেশি। সোশ্যাল মিডিয়াতে দেখালে তো মানুষ বলবেই। এবং বাচ্চাটাকে যে একটা তোমার বিচের যে ড্রেসগুলো আছে, ছোটো ওইটুকুনি বাচ্চাকে ওগুলো পরিয়েছে ওরা। মানে এখন হয় না, ওই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে করতে ওরা নিজেদের কথাবার্তা শুধু না, স্মার্টনেসের দিক থেকেও না, শুধুমাত্র ওরা মানে ওই দিখানদারি ব্যাপারটাকে স্মার্টনেসের মধ্যে নিয়ে ওরা দেখাতে চেয়েছে আমরা প্রচণ্ড স্ট্যান্ডার্ড, আমরা তাই এগুলো করছি। তো ওরা যাই হোক, ওদের বাচ্চা, সত্যি কথায় ওরাই ভালো বুঝবে, এই নিয়ে বেশি কথা আমি বলবো না। তো ওরা বাচ্চাটাকে ফটোশ্যুট করিয়েছে, সেই সব নিয়ে অনেক ভিউয়ার্সরা যা নয় তাই করে দিয়েছে, সেগুলো রিপ্লাই দিতেও বসে পড়েছে। কন্ট্রোভার্সিয়াল রিপ্লাই, যে আমি কখনো দেই না এই নিয়ে, কিন্তু দেয়, এর আগেও দিয়েছে। হ্যাঁ, তোমরা সবাই বুঝতে পারছো কাদেরকে নিয়ে কথা বলছি। আচ্ছা, এরপরে আসি, কালকে দেখলাম একজন বেঙ্গলি ব্লগার আছে, দীপা, আমাদের বোধহয় মেবি কৃষ্ণনগরের ওই দিকটাতে থাকে, কারণ মাই ভিলেজ লাইফ সন্দীপদের বাড়িতে, সন্দীপের ছেলের বার্থডের সময় ওকে দেখেছি যেতে, মানে শহরে নয়, গ্রামের দিকেই আছে। তো এখানে বাচ্চাটাও হয়েছে, এবং কালকে ও আপডেট দিয়েছে, ওর দাদা বৌদি আপডেট আগেই দিয়ে দিয়েছে যে ওর বয় হয়েছে, এবং সেটা বেবি বয়, বেশিক্ষণ ওয়েট করায়নি, ওটা বেবি বয়। এখন মনে হয় ছেলেদের স্রোতটা বেশি, কখনো ওরকম হয়। আমাদের পাড়ায় যখন আমার ছেলে হয়েছিল, আমাদের পাড়া মানে আমার বাপের বাড়ি পাড়াতে যাদের পরপর হয়েছিল, সব ছেলে হচ্ছিল, অনেক সময় হয় এরকম। তো সেই জায়গা থেকে ওই বাচ্চাটাকে দীপা দেখাচ্ছে বেডে শুয়ে আমি অবাক হয়ে গেলাম। সব ভালো, মেয়েটি ভালো ভিডিও করে, ঠান্ডা, আস্তে আস্তে কথা বলে, সুন্দর, মানে বেশ অনেক দিন পরেই ওর বেবিটা হলো, অনেক দিন পরে, মানে অনেক প্রচেষ্টার পরে বেবিটা এসেছে। তো অবাক হয়ে গেলাম, বেবিটাকে তখনই ওকে ক্যামেরা হাতে নিয়ে দেখাতে হবে, যেখানে ওর এই প্রশ্নটা পুরো খালি গা। মানে কেন খালি গা আমি ঠিক বলতে পারবো না, কেন ওই জায়গাটা ফাঁকা? আমাদেরও তো বেবি হয়েছে, অ্যাপ্রন পরানো থাকতো, মানে হসপিটালের যে ড্রেসটা, নার্সিংহোমের যে ড্রেসটা, পিছনে দড়ি দেওয়া বলো বা সামনে দড়ি দেওয়া বলো, সামনে দড়ি দেওয়াটাই বেবি হওয়ার পরে পড়ায়, যেহেতু ফিডিং করার সমস্যা। তো সেই জায়গা থেকে ও দেখাচ্ছে বারবার, ওর এই জায়গাটা পুরো ফাঁকা। আমি শুধু ভাবি
যে মানুষ সবসময় একটা কথা বলে যে গ্রামের লোকেদের খুব লাজ লজ্জা আছে, শহরে ওর তো শহরে থাকে, ওর তো মানে ওভার স্মার্ট। কিন্তু এই এখন ইউটিউবের জামানায় আমার ধারণা একদম পাল্টে গেছে, একদম পাল্টে গিয়ে আমি দেখছি এদের মধ্যে কোনো মানে ভিডিও করছো ঠিক আছে, তোমাকে সামনাসামনি হয়তো কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু একটা অস্বস্তি লাগে না যে আমার এই ভিডিওটা অনেকে দেখবে। এই যে আমাকে এখন সামনে থেকে কেউ হয়তো বলবে না আপনি এটা কী পরে আছেন, রাস্তায় বেরোলে বাজে ড্রেস পরে রাস্তায় বেরোলে মানে খুব বাজে, মানে খুব একদম খোলা বলো নোংরা বলো ছেঁড়া ফাটা ড্রেস পরে রাস্তায় আমরা কেন বেরোই না, যে রাস্তায় ডাইরেক্ট আমাদের লোকেরা বলবে আপনি এটা কী পরে আছেন। তো ভিডিও মারফত দেখতে না পারলেও আমি কি এখানে যেমন তেমন করতে পারি? তাহলে আমি এরকমভাবে বসেছি কেন? আমিও যেমন তেমনভাবে বসে পড়তে পারি, তাই না? তো বারবার এটা দেখাচ্ছিল বাচ্চাটার মুখটা ঢেকে, কিন্তু খুব দৃষ্টিকটু লাগছিল যে ভিডিওটা কি তখন একটু না করলেই নয়, বাড়ির লোক আসুক একটু ঢেকে দিক তারপরেও জানাক। না 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 না, তর এদের সইছে না, মানে কি বলবো আমি, সত্যি মানে আর ভালো লাগে না এই সোশ্যাল মিডিয়াতে যা চলছে না, বা প্রেগনেন্ট হওয়া থেকে শুরু করে পেটটাকে টেনে টেনে দেখানো। জানি এটা ভালো জিনিস, এটা লুকানোর কিছু নেই, কিন্তু সব কিছুই কি দেখানো যায়? অনেক কিছু তো আছে যে খারাপ কিছু নয়, অনেক রিলেশন আছে, অনেক রকম সম্পর্ক বা অনেক কিছু আছে আমাদের মধ্যে যে খারাপ নয়, কিন্তু খারাপ নয় বলে কি সব ওপেনও করা যায়? জানি না। আমি এদেরকে দেখছি আর ভাবছি, তো এই পেটগুলোকে টেনে টেনে এই মানে ব্লগাররা যেভাবে মানে দেখাচ্ছে, আমি তো একাও নিজের ঘরে পেটটাকে বোধহয় ওইভাবে দেখতে পারবো না, বিশ্বাস করো মানে পারিনি, মানে নিজের আয়নার সামনেও নিজের মধ্যে পেটটাকে বোধহয় ওইভাবে কখনো আমি ধরে দেখতে পারিনি। দেখি তো কত বড় হয়েছে, ফটো তোলা তো দূর কি বাত। প্রেগনেন্সি পিরিয়ডে আমাদেরও ছবি আছে, স্বাদের সময় ছবিগুলো একদম শাড়ি পরা একদম ঢাকা পোকা দিয়ে, যাই হোক আমরা ব্যাকডেটেড। সেই জায়গা থেকে এবারে মারিয়ার কথা বলি। মারিয়া অনুপম কন্ট্রোভার্সি টাইটেল কালকে দিয়েছিল, আমাদের ছেলে হয়েছে তাই খুব খুশি, যেহেতু সবার বলা বলি করছে, তো ওটাকে ওরা টাইটেলে দিয়ে দিয়েছে। আজকে দেখলাম উত্তর দিতে বসেছে, মানে ভাবা যায় মানে কি ঝগড়ুটে টাইপের মেয়েও, এমনি লোকেরা ওকে না খারাপ কথা বলে না। হ্যাঁ, এই সময় বলা উচিত না প্রেগনেন্সি পিরিয়ডে, আমিও বহুবার বলেছি, কিন্তু কিছুতেই ওরা এই কমেন্ট কটা অ্যাপ্লাই করতে পারছে না। আবার একদিক দিয়ে দেখতে গেলে এটাও ঠিক, ওর কমেন্ট বক্সে কিছু কমেন্ট আমারও ইচ্ছা করছিল আজকে পড়ে শোনাই, তবে ভাবলাম না ঠিক আছে যেটুকু মনে আছে বলি, চোখটা একটু প্রবলেম করে, আবার চশমা আনোরে এই আনোরে। তো সেখানে অনেকেই লিখেছে এই কমেন্ট বক্সে বা সোশ্যাল মিডিয়াতে মারিয়ার কিছু শাশুড়ি আর কিছু ডাক্তারের উদ্ভব হয়েছে, যারা সব জানতা। একদম সত্যি কথা, প্রচুর মানুষকে আমি দেখছি সত্যি সব জানতা মানে ধরো কল্পনার বিষয়ে ভিডিও বলো, প্রিয়া বিষয়ে বলো বা এর বিষয়ে বলো, চোখ মুখ ঘুরিয়ে মানে সব কিছু জানি আমরা, অজান্তে ভুল বা মানে একদম ভীষণভাবে ভুল করেও চোখ ঠোক ঘুরিয়ে যাত্রা অভিনয়ের মতো যেন আমি সব জানি, মানে হয়তো হতে পারে এরকম না, আমি জানি, আমি এটা ঠিক বলছি। সেই জায়গা থেকে মারিয়ার বিষয়ে প্রচুর মানুষ প্রচুর বলে যাচ্ছে, কিন্তু আমি প্রথম থেকে একটাই কথা বলেছি, মারিয়ারা তো আমার ভিডিও দেখে না, তোমরা ভিউয়ার্সরা যে কজন দেখছো সে কজন দেখো, আমি বলেছিলাম ভীষণ রাফ অ্যান্ড টাফ, আমরা উতুপুতু শরীর নিয়ে করি না। প্রেগনেন্সি পিরিয়ডে আমার ছেলে যখন 3 মাস, তখন আমি আর আমার বর, যেহেতু আমাদের বিয়ের পরপরই তো বাচ্চা এসে গেছে, আমরা সেভাবে হানিমুন বা কিছু করে উঠতে পারিনি, সেই অর্থে হানিমুনে সবসময় আমাদের সাথে দলবল ছিল। এবং 3 মাসে যখন পেটে, তখন আমি বর একা তখন বর টিকিট কেটে নিয়ে এসছে, কিছুতেই আমার মন সায় দিচ্ছে না, শরীর সায় দিচ্ছে না, পুরী যাব। আমি যেতে চাইছি না, শাশুড়ি মা বলছে ছেলেটা এত কষ্ট করে টিকিট কেটে নিয়ে আসলো, লোকেদের বরেরা যায় না, কিচ্ছু হবে না, যাও ট্রেনে। তো ডাক্তারকে জিজ্ঞেস করলাম, বলছে ট্রেনে যেতেই পারো, আজকে যে তোমার হাজব্যান্ড যদি দূরে কোথাও পোস্টিং হতো, তোমাকে যদি যেতে হতো, ট্রেনে গেলে প্রবলেম নেই। তো ওখানে গিয়েও যে সাইট সিনগুলো করেছি, গাড়ি ভাড়া করেই ঘুরেছি আস্তে করে। হ্যাঁ, তো ঘুরেছি, শরীরটা ভালো দিচ্ছিল না, খেতে ভালো একেবারেই পারতাম না, তাও ঘুরেছি। তারপরে যখন আমার ছেলের 5 মাস পুজোর সময়, হ্যাঁ পুজোর সময়, তখন শাশুড়ি আমরা ননদরা সবাই মিলে হরিদ্বার ঘুরেছি, হরিদ্বার থেকে দেরাদুন মৌসুরি ঘুরেছি, মানে কটা লোকের বুকের পাটা এরকম জোর হয়। তখন আমার ভাসুরও বলেছে যে যারা পাহাড়ে থাকে তারা কি কখনো নিচে নামে না প্রেগনেন্সি অবস্থাতে, বা নিচ থেকে পাহাড়ে ওঠে না? যাও, কিচ্ছু হবে না। আমার ভয় করছিল, আমার মা ভীষণ মন খারাপ হচ্ছিল, অসন্তুষ্ট হচ্ছিল, কিন্তু আমাদের বাপের বাড়ির দিকটা এরকম না, ওরা শ্বশুরবাড়ির মেয়েদের শ্বশুরবাড়ির উপর নাক গলাতে আসে না কখনো, নাই এখানে এসে কথা বলবে। আর আমার শ্বশুরবাড়িতে একটু ওই আমিত্ব ব্যাপারটা আছে,
ওরাও নাহি এই কথাটা শুনবে যে আমাদের বউ মানে আমাদের মতোই, মানে আমরা যেরকম চালাবো সেরকমই চলছে, আমরা ঠিক বিপদ সামলে নেবো, যেরকম ঝড় বৃষ্টি বাদল বিপদ আপদে, যে বাচ্চা হওয়ার সময় সবটাই করেছে বর ভাসুর মানে ননদ বলো শাশুড়ি বলো, এরাই পুরো ঘিরে ধরে ডাক্তার দেখানো থেকে শুরু করে সমস্ত কিছু। হ্যাঁ, কী করবে, আমার মার তো এমনিই বাড়ি অনেকটাই দূরে, তো আর পাড়াতে নয় আমার। তো সেই জায়গা থেকে আমি এরকম ঘুরতে গেছিলাম এবং মোটামুটি খেতে পারিনি কিছুই, তবুও চেষ্টা করা হতো যা খাওয়ানোর। এবারে হয়ে গেল এটা মারিয়ার খাওয়া দেখে, ওই জন্য আমার অবাক লাগেনি কখনো। হ্যাঁ, ও খেতে পেরেছে, খেয়েছে। আর অনুপমকে একটা কথা বলি, যখন খাবার নিয়ে প্রত্যেকবার এত কথা বলে, তুমি তাহলে ইচ্ছা করে তাহলে বারবার এই খাওয়ার ভিডিওটাই কেন দেখাও? এটাও তো একটা কথা, নিশ্চয়ই কন্ট্রোভার্সি চাও। সবসময় ভিডিও শুরুতেই এই যে খাচ্ছে, আর সত্যি কথা বলতে কি, খেতে পারা ভালো, আর এই সময় সত্যি রাক্ষসের খিদে হয়। হ্যাঁ, আর ও খাবারটা দেখলেই না কেমন যেন একটা করে, মানে মারিয়া, মানে অনেককেই দেখেছি খেতে ভালোবাসে, আমরাও খেতে ভালোবাসি, ভ্যারাইটিস রকমের ফুড খেতে ভালোবাসি, কিন্তু কোয়ান্টিটি অত বেশি পারি না, সেটা যাই হোক, যার যেরকম সেরকম। হ্যাঁ, কিন্তু ও দেখেছি খাবারটা দিলেই কেমন যেন একটা, সে বাচ্চাদের যেন জিপ লক করে ওইরকম টাইপের একটা অ্যাটিটিউড ওর চোখ মুখে হয়ে যায়, মানে দিয়েছে খাবার যে ক্যামেরাও সব ভুলে যায়, আর হাউ 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 করে। তাহলে মানুষ যখন বলে তাহলে একটু রয়ে শুয়ে সেটা করা উচিত না, যেটা মানুষ বলছে না। তোমরাও যে তোমরা এটাই দেখাবে, আর তোমরা আবার উত্তরও দিতে চলে আসবে। এবারে বলি, কালকের ভিডিওতে খুব বাজেভাবে বসেছিল, অনেকেই কমেন্ট করেছে, এই নিয়ে আমি কথা বলিনি। পাটা ভাত করে শুয়ে আছে, ওই দিকটা ক্যামেরা, ওই দিকে ওই রাজ না বিট্টু এসেছিল, ও বসে আছে। এগুলো কি খুব দরকার? মানে আমি ভাবি, মানুষের মধ্যে তো লজ্জা আছে, আবার মারিয়া একটি মুসলিমের মেয়ে, তাই না? মুসলিম ধর্ম থেকে বিলং করছে ও। একটু কি লজ্জা সরম ওর মধ্যে কেউ দেয়নি? একটু কি লজ্জা সরম ওর মা বাবা একটু দেখায়নি? একটুও কি লজ্জা লাগে না যে আমি একটু ওইভাবে শোয়াটা, ছেলে হোক বা মেয়ে হোক, ওইভাবে পা উঁচু করে বসলে, কেউ যদি পায়ের ওইখানটা বসতাম, তোমরা বলো তো তোমাদের বিবেক বিবেচনা কি বলে? তোমরা যে আজকে উত্তর দিতে এসেছো, তোমাদের কীরকম লাগবে? বাচ্চা কাচ্চা হলে শরীর ভারী হয়ে যায়, আর ওর তো এমনিই ভারী শরীর, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যাপারটা দৃষ্টিকটু লাগে। কিন্তু তোমরা তো সবসময় ভিডিও ক্যামেরা অন করে রাখছো না, যেটুকু সময় অন করে রাখছো ওটুকু সময় কি একটু ভালোভাবে প্রেস হওয়া যায় না? এই সময় বাচ্চাটা হলে তো হাউস কোট মাস্ট, ফিতে দেওয়া নাইটি, সরু ফিতে, সামনে থুক বলো বা যা বলো, আর যখনই ভিডিও করবে তখনই হাউস কোট। আমাদেরও ছিল হাউস কোট, কেউ যদি আসতো বাচ্চা দেখতে, ঘরে না আসুক, ঘরের সামনে এলেও হাউস কোটটা তো মাস্ট জড়িয়ে নিলাম, ব্যাস কিছুক্ষণ সময়ের জন্য। তারাও বুঝবে, যদি অসুবিধা হয় যায় তোমরা একটু বাইরে বসো, আমি ঠিক ড্রেস আপ করে তারপরে তোমাদের সঙ্গে দেখা মিলবো। আর তোমরা লাখ লাখ হাজার হাজার ভিউয়ার্সের সামনে উল্টোপাল্টা পোশাক পরে আসবে বললে পরেই তোমরা, আজকে অবশ্য স্বীকার করেছো ওভাবে ঠিক হয়নি, কিন্তু বারবারই এই পা দেখানো, এই দেখানো, বাচ্চাটাকে দেখাতে গিয়ে, তখন কি ওই ছেলেটি, ও কিছুই বোঝে না, ন্যাকাষষ্ঠী কিছু একটা হলে ও তো অত বোঝে না। এডিটিং বোঝার তো দরকার নেই, ভিডিও স্টার্ট করার একটা প্রিপারেশন থাকে তো, নাকি ওভাবেই দেখাতে চায় ও ইচ্ছা করে? জামাটা একটু টেনে দিয়ে তারপর ভিডিও করুক, আবার ভিডিও হয়ে গেলে আবার তুমি তোমার মতো যদি গরম লাগে জামা তুলে বসো, বা যা করে বসো, এটা দেখার দরকার নেই। কিছুক্ষণ সময় তো ভিডিওটা তোমাকে দেখানো হবে, তখন একটুখানি ভালোভাবে থাকা যায় না? এটা মানে দেখিয়ে কি উটকোভাবে শুয়ে আছে, আর ওইখান থেকে পায়ের কাছ থেকে ক্যামেরা করে ওকে দেখাচ্ছে যে এইভাবে শুয়ে আছে। মানে তোমরা টু মাছ শুরু করেছো, বুঝলে? আর তোমার মা বললো কি, মারিয়ার মা বলছে, আমি কোনো জীবনে প্রথম এই হালকা পাতলা রান্না করেছি, কোনো দিন উনি হালকা পাতলা রান্না করেনি। ওর বরাবর পেটের সমস্যা, লিভারের সমস্যা, আরও কিছু হয়েছিল, কিন্তু উনি জানেই না হালকা পাতলা রান্না কী বা কিছু করেছে। দেখো, বাড়ির সবার জন্য আলাদা আলাদা করে রান্না করা যায় না, হালকা পাতলা টেলটেলে ঝোল ওরা খেতে পারবে না। সেক্ষেত্রে সবজি, শাকটা নয়, বিশেষ করে বর্ষাকালের শাকতে তো একেবারেই খেতে বারণ করছে, শাকটা হজমে প্রবলেম করে। শাক কিন্তু এখনকার দিনে আর সেই শাক সেই লেভেলে আর উপকারী নয়। আগে যেটা বলতো শাক সবজি, এখন তো মানে এত পরিমাণ সার দেওয়া হয়। শাকটা খেতে আমারও খুব ভালো লাগে, কিন্তু বাড়িতে ভীষণ বকাবকি করে। শাকে কিছু তেমন থাকে কি, গ্রিন সবজি আর ফলে যেটা থাকে সেটা খাওয়াই ভালো। তারপরেও শাকটা মানে বলে ওই হজম নাকি হতে, মানে লিভারে প্রবলেম যাদের বেশি পরিমাণে, তাদের শাকটা কিন্তু খাওয়া উচিত না। এবারে এক একজন এক এক রকম বলে, আমি বলছি না ওকে এটাই করতে হবে। তো ও যদি ডাল ফাল দিয়ে খেয়ে নেয়, মাছের থেকে একটু মাছটা নিয়ে নিল। চিকেন খেতে বারণ বলে একটা ও বলছিল, অনেকেই দিয়েছে, তাই তো বলছি, ডাক্তার আর নার্সে এই শাশুড়িতে সত্যিই ভরে গেছে, যে যার মতো বলে যাচ্ছে, এটা বারণ, ওটা বারণ, সেটা বারণ। আমি ভাই খুব রাফ অ্যান্ড টাফ থাকতে ভালোবাসি, অত কিছু মানি না। মানে আমার ইয়েতে ওই যে অনেকে আবার বলছে কি হাগিস পড়ানো, এটা বারণ, ওটা বারণ, হাগিস পড়ানো বারণ।
আমারও যখন ছেলে হয়েছে ও তো আর মানে এই যুগে নয়, এই কী যেন বলে জেনজির এই এখনকার যুগে নয়, যদি তোমরা সেরকমভাবে বলো না, আবার বুড়োও নয়, বাচ্চা ছেলেই, কিন্তু আমার কাছে তো বাচ্চাই। কিন্তু ও যখন হয়েছে তখনই ওরা আমার বরের বন্ধু যারা মানে দেখতে গেছিলো হাগিস দিয়ে এসেছিলো, প্রথমে এতগুলো হাগিস দিয়ে এসেছিলো। আমি মনে করছি পড়াবো কি না, বলেছে রাত্রিবেলা পড়া। তারপর ডাক্তারকে বললাম, ডাক্তার বলছে ও এতে ভালো থাকবে, কমফোর্ট ফিল করবে, যে ঘুমটা ভালো হবে। তো পড়ানোই যায় হালকা করে, ডাইপার পড়ালে কিচ্ছু হয় না। হ্যাঁ, তবে 2-4 দিন পরে ও যেরকম একেবারে এত ছোটো বাচ্চাকে পড়াচ্ছে, হয়তো ওকে বলেছে সেরকম, হয়তো ডাক্তার ওকে সেইভাবে বলে দিয়েছে। ডাক্তাররা অবশ্যই পেশেন্টের ভালোই চায়, পেশেন্টের ভালোই চায়, সব ক্ষেত্রে ডাক্তাররা বদমাইশ হয় না যে তুমি আমার কাছে এসে ট্রিটমেন্ট করাবে তাই আমি তোমার খারাপ জিনিসগুলো বলবো। ওরাও এটা সবসময় বলবে না, কারণ একটা সত্যজাত মা, তাকে নিশ্চয়ই ডাক্তার ভুলভাল কিছু বলবে না যে তুমি বিপদে পড়ো, তাই না? সেই জায়গা থেকে বাচ্চাটাকে যেরকম বলেছে ওরা হাগিস পড়ানোই যায়। এখনকার দিনে হাগিসগুলো হয়ই অন্যরকম। আমার বাচ্চাকে যখন গ্যাংটক বেড়াতে নিয়ে গেছি যখন ছেলেকে, তখন আমার ছেলে 7 মাস বয়স, ভাবতে পারছো? অনেকে 6 মাসের আগে নাকি বাড়ি ঠাড়ি থেকে বার করে না, এসব নিয়ম অনেকেই মানে দেখি। আমাদের শ্বশুরবাড়িতে ওটার নিয়ম নেই। তো আমার বাচ্চাগুলোকে তো আসার সাথে সাথে ভ্যাকসিন ট্যাকসিন দিতে নিয়ে গেছিলো, নিয়ে বাড়ি ননদ নিয়ে গেছে কখনো তখন, কারণ প্রথম 1 সপ্তাহে ভ্যাকসিনটা যাওয়ার মতো, উপর থেকে নামার মতো অবস্থা আমার ছিল না, অত বড় সেলাই। আর তাছাড়া ওরা বলেছে তোকে যেতে হবে, আমি নিয়ে গিয়ে ভ্যাকসিন দিয়ে আসছি, ননদ আর বড়ই গেছিলো। হ্যাঁ, সেখান থেকে এই যে তোমার এই যে 7 মাসের বাচ্চাকে নিয়ে আমরা গ্যাংটক বেড়াতে গেছিলাম। বর ড্রাইভ করছিল, তখন কত বয়স আমাদের তখন আমাদের মানে বিয়ে হয়েছে কয়েক মাস হয়েছে, 1 বছর কয়েক মাস হয়েছে। হ্যাঁ, তো ওরও অল্প বয়স, আমারও অল্প বয়স। সামনে আমি বাচ্চাটাকে নিয়ে আমরা গাড়িতে নিজে ড্রাইভ করে, বুঝতে পেরেছ, নিজে ড্রাইভ করে, শুধু বরের একটা বন্ধু গেছিলো। হ্যাঁ, তো সেখান থেকে আমাদের গাড়ির পিছনে শুধু আমরা লোড করেছিলাম শুধু হাগিস, অন্য কিছু নেব কি? হ্যাঁ, জিনিসপত্র ওর জামা কাপড় নেব কি, মানে হাগিসে একদম ঠাসিয়ে নিয়ে গেছিলাম, আজও মনে পড়ে। আমরা বলি আর হাসি, কত টাকার হাগিস ওই গাড়িটার মধ্যে, 7 দিনের গ্যাংটক ট্রিপে ওইভাবে হাগিস ঠাসিয়ে নিয়ে গেছিলাম ডিগির মধ্যে পুরো। হ্যাঁ, তো যাই হোক, ওতে কোনো অসুবিধা নেই। তা এবারে ও বলছে যে ডাক্তার বলেছে 50 জন 50 রকম বলবে। হ্যাঁ, বলবেই তো, আর বলছেও তো, কারণ পেয়েছে তোমাকেই, তোমরা দেখাচ্ছ ভিডিওতে। মানে কত কিছু যে বলছে, অবাক হয়ে যাচ্ছি। যেমন অনেকে ঠিকঠাক বলছে, যেমন কালোজিরা বাটাটা, ওটা একদম খাওয়া উচিত। আর ব্যথা বলছো, এই ব্যথা এখনই কমে গো, এ তো তোমার 2-3 বছর হয়ে যাবে তবু ব্যথা যাবে না। একটু যেদিন হাঁটাহাঁটি করবে ব্যথা, পিঠের পিছনে যে ইঞ্জেকশনটা, ওই ইঞ্জেকশানে ব্যথা। সিজার হলে মানে এই ব্যথা বেদনা থেকে আর রেহাই পাওয়া যায় না, তাই না? আর আমার তো দুটোই সিজার, প্রথম বাচ্চাটাও সিজার, সেকেন্ড বাচ্চাটাও সিজার। আর এই যে ব্যথা, ও বলছে ব্যথাটা কমলে বাঁচি, অতটা সহজ নয়, তবুও তো অনেকটা সহজ। বাচ্চা নিয়ে যখন ঢুকছিল দেখলাম ওর কোলে, বাবা ও পারে, ও লোকে দেখি আর ভাবি, আমি তো মানে না নার্সিংহোমে নিতে পেরেছি সেভাবে, ওই নার্সরা ধরে রাখতো, আমি একটা হাত দিয়ে ধরে রাখতাম। কারণ আমাদের আমি ছোটোবেলায় ছোটো বাচ্চা আমাদের দিদি ফিদিদের অনেক হয়েছিল, দাদাদের বাচ্চা হয়েছিল অবশ্য দেখেছি, কিন্তু আমাদের তো আতুর ঘরে কোনো এন্ট্রি ছিল না ঢোকার, তাই না? যেসব দিদিরাই বাপের বাড়িতে থেকেছে তাদের বরেরা ধরো বাইরে ছিল, কিন্তু আতুর ঘরে তো আমাদের ঢোকার বারণ ছিল, বা বাচ্চা কোলে নেওয়া বারণ ছিল। তো আমি ছোটো সদ্যজাত বাচ্চা আমার নিজের ছেলেটাই দেখেছি আর ধরেছি। তারপরে বাড়িতে আসার সময় প্রশ্নই আসে না, ওই ননদি কোলে করে নিয়ে এসেছিলো, তারপরে গেটের সামনে পিসি শাশুড়ি নিয়ে এসেছিলো, ওরাই খাটে শোয়ালো ঠালো, আর আমি তো নিজের ব্যথা নিয়েই আমি অজ্ঞান, ব্যথা ওই দুধ খাওয়ানোর সময়ই শুধু। তাও তো একদিন মানে বর চলে গেছে অনেকটা, আমি হাতের সামনে কান্নাকাটি করছিলাম, এই শিগগিরই আসো, আমি না তুলতে পারছি না ওকে, যে দুধ খাওয়াবো আমি না তুলতেই পারছি না। তারপরে এসে বকা দিয়েছে, তোলো, আমি কি সবসময় থাকবো নাকি কেউ সবসময় থাকবে? তো এটা অভ্যেস হয়ে যায়। তবু তো ও দেখলাম একদম সদ্য বাচ্চা কোলে নিয়েও ঢুকেছে, যদিও এটা কন্টেন্টের জন্যই করেছে, যেহেতু ভিডিওটা ওর হবে। আর ও কালকে বলছিল আমার বরেরও তো অনেক কাজ, বর ছিল বলে আমি এই যাত্রায় রেহাই পেয়েছি। মানে ওরা কী বলো তো, ওরা আর কারোর সাহায্য সেভাবে নিতে চায় না, এটা খুব ভালো বুঝি, নাই শ্বশুর বাড়ি নাই বাপের বাড়ি। ওই কন্টেন্ট করবে বলে বরকে প্রায়োরিটি দেবে। এবার অনেকেই বলছে বর তো সত্যি ওর পয়সা আছে বলে, মানে মারিয়া ব্লগিং করে পয়সা আছে বলেই তো আজকে ওরা অনেকটা ভালোভাবে আছে, এইভাবে যেরকমই হোক বাচ্চাটাকে বড় করতে পেরেছে। এবার একটা কথা আমি তোমাদের বলি, এই যে খাওয়া দাওয়া নিয়ে ওকে কন্টিনিউ বলছে, ওকে রোজই পাউরুটি কলা টলা দিচ্ছিলো, এটা নিয়ে কথা হয়েছে যে নার্সিংহোমে এরকম টিফিন দেয়। আবার অনেক নার্সিংহোমে আমি যেরকম, ওকে তো সব বাইরে খাবার খেয়েছে, নার্সরাই নাকি বলেছিল যে খিদে পাচ্ছে খাও, কোথাও বোধহয় অ্যালাউ করে। তবে
আমাদের এদিকে আমি দেখিনি, আমি নিজে দুবারই আমি যখন ভর্তি ছিলাম দুটো বাচ্চারই কেবিনে ভর্তি ছিলাম, সেখানে রীতিমতো মেনু কার্ড দিত। তাহলে কি ওখানে মেনু কার্ডে কি ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিরিয়ানি দিত? তা না, আমার যেটা মানে চলবে সেই জায়গাগুলো মেনু কার্ড দিত, আমি সিলেক্ট করতাম স্যুপ খাবো কী খাবো না কী করব, ওরা সেটা সিলেক্ট করে নিয়ে ওরা সেই অনুযায়ী আমাকে দিত। বাইরের একটা কিচ্ছু না। সন্ধেবেলা একটা টিফিন দিত হালকা করে, সে যে যাই হোক, সে ছানা হোক শশা হোক যেরকমই হোক, কিন্তু একটা সন্ধেবেলা হালকা টিফিন দিত এবং 8টা-9টার মধ্যে যেটা হয় আর কি ডিনারটা দিয়ে যেত। আমি তো মানে ওই খাবারগুলো পেয়ে তখন আমার সত্যি অমৃত মনে হতো, যেহেতু একদমই ওই 9 মাস কিছু খেতে পারিনি ওই খাবারই সব। কিন্তু বাইরে থেকে না কেউ কোনো দিন নিয়ে যাওয়ার সাহসও পেয়েছে, কারণ সবাই জানতো যে যেখানে ভর্তি ছিলাম, তোমরা তোমাদের বলেছি, সেই সব জায়গায় একদম একটা বিস্কুটও বাইরের নয়। তো ওকে অ্যালাউ করেছে, ও জিজ্ঞাসা করেছে, খেয়েছে ক্রিম পাউরুটি। আর হ্যাঁ, একটাই সময় ভয় লাগে, যেহেতু শুয়ে বসে থাকা হয়, গ্যাসের সমস্যাটা ভীষণ হয়। আর যদি দুধ খায় বাচ্চা, আমার থেকে বাচ্চার হয়তো পেট ব্যথা শুরু হয়ে যেতে পারে, তার জন্য পিঠে হাত দিয়ে ঢেকুরটা তোলানো হয় খাওয়ার পরে। তো ওকেও খেতে বলেছে, ও যেটা বললো খেতে বলেছে, আমি খাচ্ছি, তোমরা এত কথা সবাই বলছো, মানে কত রকমের বলছে, আমি দেখছি এটা করবে না, ওটা করবে না, সেটা খাবে না, ওটা করবে না। ও আজকে ঠিক বলেছে, যা হয় তাই খাবে, ভাজা পোড়া তেল কাজটা না খেলেই হলো। পরোটার চান্স পেয়েছো, ছাড়ে কী করে, হালকা পরোটাই দিয়েছে ওর মা। আরে ভাই, ওর মাও তো বুঝবে, ওর মা আছে তো সাথে, এইটা কারোর মাথায় ঢুকছে না। কিন্তু হ্যাঁ, ওর মা থাকার সময় ওরা কিছু ভুলভাল কি করছে না, এই যে ঘরের মধ্যে জামা কাপড়গুলো মেলেছে, এসি চালিয়ে ঘরে শীতের জামা কাপড় নর্মাল আমরাই মেলি না, এত বড় বড় ছেলে মেয়ে হয়েছে, স্কুলের ড্রেস মাঝে মধ্যে আমি করি যে না কালকে সকালবেলা শুকাবে না, আজকে ধুয়েছি রেখে দিই আজকে সারা রাত এসির মধ্যে, এখন বড় হয়েছে তাই। ছোটোবেলায় রাখতাম, অনেকেই বকাবকি করতো, যেটা কখনোই ঠিক না। ওর সদ্যজাত বাচ্চা, প্রচণ্ড সাহস ভাই, মনেই হচ্ছে না মানে সদ্য বাচ্চা কীভাবে পুতুলের মতো নাড়াচাড়া করছে, কি সাহস রে বাবা। তো সেই বাচ্চার জামা কাপড় দেখতেও বাজে লাগে, ঘরের মধ্যে টেনে রেখে দিয়েছে। ওদের ছাদে ওঠা যায় না জানি না আমি, হ্যাঁ বাইরে মেলতে নেই এ সময় বাচ্চার জামা কাপড়ে, অনেকে অনেক সংস্কার মানে, আমি মানি পিঁপড়ে টিপড়ে এসে যেতে পারে, ওই জন্য বাচ্চার জামা কাপড় একদম বাইরে দিতে নেই। যদি ব্যালকনিও তো, বারান্দা ব্যালকনিও তো দিতেই পারে, ব্যালকনিটার ওখানে আস্তে করে একটা দড়ি টাঙিয়ে সেখানে দিতে পারে, ওইটুকু ঘরের মধ্যে ওইরকম জামা কাপড় মেলা ঠিক না। আর ওর বর তো যত্রতত্র এন্টি, বাইরে থেকে এসেছে যেভাবে এসেছে, ওর বরের বোধহয় ওই আতুর তো আর না, ইনফেকশান বা বিভিন্ন রকম মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কয়েকটা দিন এভাবে কিন্তু ওর বর যত্রতত্র ঢুকে যাচ্ছে। এবারে আসি, অনেকেই প্রশ্ন করছে ওর 6ষষ্ঠী 6 দিন তো হয়ে গেল, এবার তোমরা থামো, ওদের নিয়মটা ওদের মতো করতে দাও, ওদের তো আমাদের মতো নর্মাল ফ্যামিলি হয়নি, ওদের একটা বিধর্মী বিয়ে, বিধর্মী রিলেশন, যার জন্য আমি যেটা জানি যে বাড়ির আর শ্বশুরবাড়ির লোক এখনও এ বাড়িতে এন্ট্রি নেই, কিছুভাবে এন্ট্রি নেই, হোক না, কিছু করার তো নেই, আস্তে আস্তে সম্পর্কটা ঠিক হবে। তোমরা এত অধৈর্য কেন গো? 6ষষ্ঠী দেখালে না, 6ষষ্ঠী হয়নি, ও তো বললো কিছু নিয়ম করেছি, ওদের মতো নিয়ম করেছি, আমার মনে হয় ও ওই বাড়ির মা বাবার নিয়মটাই মানছে, হয়তো সেটা হতে পারে। এবার শ্বশুরবাড়ির লোকেদের যদি সমস্যা না থাকে বা থেকেও থাকে, আমাদের তো কিছু না, আমরা যেটা ওরা ভিডিওতে দেখাতে চাইছে, যেহেতু একটা মানে এখানে একটা মানে সেন্সিটিভ ইস্যু না এই জায়গাটায়, এটা একটা সেন্সিটিভ ইস্যু, তো এতটা কষ্ট করে যুদ্ধ করেও আজকে বাড়িতে যেতে পেরেছে, তো এই জায়গাটায় খোঁচা তোমরা না মানলেই আমার মনে হয় ভালো। কিছু ভিউয়ার্সদের মানে এত প্রচণ্ড এরা মানে ভিডিও দেখতে বসেছে, ব্লগিং দেখতে বসেছে, না নিজেদের ওই পাড়ার কালচার মানে গুটকাচালি দেখতে বসেছে, বুঝে পাই না, মনে মাথাতেও আছে 6ষষ্ঠী করলে না তো, হিসেব করে করে এটা করলে না তো, ওটা করলে না তো, কত রকমের কথা। আর তো ও তো বলেই দিয়েছে যে এইসব নিয়ে তোমরা কথা বলো না, মানে কমেন্টে দেখলাম লিখেছে এক জায়গায় যে এসব নিয়ে কথা বলো না, যেটুকু তোমাদের দেখাচ্ছি ওইটুকুই দেখো, এটা যেমন ঠিক। আবার তোমরা এই যে মা বাবা, তোমরা নিজেরাই বলছো স্বামী স্ত্রী থেকে এখন মা বাবা, কিন্তু তোমাদের কত সময় না, এই সময় বাচ্চা ঘুমালেই বলে মা একটু রেস্ট নাও, একটু শুয়ে থাকো, তোমরা এখানে কমেন্ট পড়ছো, কমেন্টের রিপ্লাই দিতে বসে গেছো, সময় পাও কী করে গো একটা বাচ্চা নিয়ে। আর একটা কথা লাস্ট ভুলে যাই বলতে গিয়ে, বেস্ট ফিডিং কিন্তু ও করছে না, ওর নাইটিগুলো বলে দিচ্ছে ও বেস্ট ফিড করছে না, নাইটিগুলো সামনে বোতাম দেওয়া নাইটি হবে। লাস্টের দিকে একটু দেখলাম ওই নাইটিটা পিঙ্ক কালারের, না পিচ কালারের নাইটিটা একটু সামনে বোতাম দেওয়া দেখলাম, তবে যে বাচ্চার মা তো সবসময় সামনে বোতাম দেওয়া ফিতে দেওয়া নাইটিগুলো পরে, ও যদি চেষ্টা করে ভালো, তো বলছে চেষ্টা করবে, আর না করলে না করবে, এটা ও বুঝবে। আমি ওর শাশুড়িও নই, আমি ওর ডক্টরও নই, তবে সবাই বলে মানে মায়ের দুধের থেকে বেশি আর কিছুতে হয় না।
তো সেইখান থেকেই ওকে সবার বলা, এবং যা করলে দুধ হবে সেটা খাওয়ানোই ভালো। আমি দেখেছি বেশিরভাগই, আমি জানি না, ভুলও হতে পারি, যাদের এই খুব দেখি হেলদি, মানে ভীষণ ভারী টাইপের সামনেটা, আমি কয়েকটা মিলিয়ে দেখি তাদেরও আমি দেখি বাচ্চারা দুধ খায় না। আর প্রচণ্ড যাদের এক্সেস ভারী তাদেরই আমি দেখি বেশি। ভুলও আমি হতে পারি, কিন্তু আমার দেখা যে কজন আমার সামনে, আমি চিন্তা করছিলাম যে রোগা পাতলা যারা, তাদের বাচ্চাদের থেকে যাদের মায়েরা হেলদি, দেখলে মনে হয় অনেকটা দুধ খেতে পারবে বাচ্চা, তাদের বাচ্চাগুলোই দেখি দুধ পায় না। আমাদের শরীরটা, এই জিনিসটা তো সবটা এই বাচ্চা, মানে যখন বাচ্চা হয় তার জন্যই, সে খেলেই ভালো। না আমাদের ফিগার দরকার, না আমাদের আর কিছু দরকার, এটা বাচ্চার জন্যই, ওটা ওর অধিকার। এই অধিকারটা আমরা ছিনাতে পারি না, একটা বাচ্চার একদম অধিকার। মায়ের দুধ বাচ্চার একদম মানে হক, ওটাতে আর কারোর অধিকার নেই, মায়ের নিজেরও নেই যতটা বাচ্চার আছে। সুতরাং ওকে ওটা খাওয়াতেই হবে। তারপরে বাকিটা তোমাদের। ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা কমেন্ট করো। টাটা।